আমারও পরানো যাহা। তোমরা মনে রাখবে পাস্ট ইনডিফিনিট টেন্সকে সিম্পল পাস্ট টেন্সও বলা হয়। তাহলে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে সেটা দেখে নাও। অতীতকালের কোনো কাজ বা অতীতকালের কোনো অভ্যাস বোঝালে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন তুমি গতকাল ভাত খেয়েছিলে, এটা কাজটা তোমার হয়ে গেছিল। আমার বাবা রোজ খবরের কাগজ পড়তেন, এটা তার অতীতকালে অভ্যাস ছিল। তাহলে এই ধরনের অর্থে যদি বোঝায় তাহলে হবে ভার্বের সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। স্যার, হ্যাঁ, সিম্পল পাস্ট টেন্স কাকে বলে তো বুঝলাম, কিন্তু সিম্পল পাস্ট টেন্স চিনবো কিভাবে? তার জন্য বাংলার চেনার উপায় রয়েছে, সেটা দেখে নাও। তোমরা মনে রাখবে ক্রিয়াপদের শেষে ল, ম, ত, তাম, তেন এদের মধ্যে যে কোনো একটি থাকবে। যেমন সে বাক্সটি টেনেছিল, এই যে টেনেছিল দেখতে পাচ্ছ, এই টেনেছিলটা হচ্ছে ক্রিয়াপদ। আর ক্রিয়াপদের শেষে দেখো এখানে ল রয়েছে। আর তোমরা জানো ক্রিয়াপদের শেষে যদি ল থাকে তাহলে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। স্যার, হ্যাঁ, ক্রিয়াপদটা তো ঠিক বুঝতে পারলাম না। ও বুঝতে পারলে না? তাহলে দেখে নাও। তাহলে ক্রিয়াপদকে ইংরেজিতে বলা হয় ভার্ব। তাহলে ক্রিয়াপদ কাকে বলে? ক্রিয়াপদের দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝাবে, বা বলতে পারো ক্রিয়াপদ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাবে। ওকে, তারপরে দেখো সেটা হলো সাবজেক্ট আর বাক্সটি হয়ে গেল অবজেক্ট। আর টেনে ছিল এটা ভাব, তোমরা তো জানোই। স্যার, হ্যাঁ, সাবজেক্ট আর অবজেক্টটাও যদি একটু বুঝিয়ে দিতেন। ও এটা বলতে হবে, তাহলে দেখে নাও। তাহলে মনে রাখবে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট, আর ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর আসে সেটা হলো অবজেক্ট। যেমন সে বাক্সটি টেনেছিল, এখানে যদি ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করা হয়, কে বাক্সটি টেনেছিল, তাহলে উত্তর আসবে সে, তাহলে সেটা হয়ে গেল সাবজেক্ট। এই ক্রিয়াপদকে কি দিয়ে যদি প্রশ্ন করা তাহলে কি পাবো আমরা? অবজেক্ট। প্রশ্ন করো সে কি টেনেছিল, তাহলে উত্তর পাবো আমরা বাক্সটি, তাহলে বাক্সটি হয়ে গেল অবজেক্ট। সে বাক্সটি টেনেছিল এর ইংরেজি করলে কি হবে সেটা দেখে নাও। তাহলে সের ইংরেজি হি, আর বাক্সের ইংরেজি দা বক্স, টেনেছিল ইংরেজি পুলড। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমি কি ঠিক লিখলাম? হ্যাঁ স্যার। ঠিক লিখেছি? হ্যাঁ স্যার, ঠিকই তো লিখেছেন। এটা ভুল আছে। কেন ভুল আছে স্যার? তার জন্য তোমাদের সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার বা গঠনটা দেখে নিতে হবে। সিম্পল পাস্ট টেন্সের গঠনটা দেখে নাও। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভি2, তারপরে হবে অবজেক্ট। ভি2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এখানে উদাহরণ রয়েছে, সেই উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করো, তোমাদের সিম্পল পাস্ট টেন্স কনসেপ্টটা 100% ক্লিয়ার হবে। সে বাক্সটি টেনেছিল, এখানে সেটা হলো সাবজেক্ট, আর বাক্সটি হলো অবজেক্ট, আর টেনেছিল হলো ভার্ব। আর গঠন অনুযায়ী আমরা যদি ইংরেজি কথা কি হবে, প্রথমে সাবজেক্ট লিখবো, তাহলে সাবজেক্টটা কি? সাবজেক্টটা সে ইংরেজি হি লিখা হলো, আর তারপরে আমরা ভিটি দেবো মানে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে মনে রাখবে টানা, টানার ইংরেজি হচ্ছে পুল। ওকে, টানার ইংরেজি কি বললাম? পুল। আর পুলের পাস্ট ফর্ম হচ্ছে পুলড, ইডি যুক্ত করতে হবে, এটাকে পাস্ট ফর্মকে আবার ভিটিও বলা হয়। তাহলে হি পুলড, এটা ভিটু হয়ে গেল। সে টেনেছিল, সে কি টেনেছিল? বাক্সটি, অর্থাৎ অবজেক্ট, তাহলে দা বক্স। তাহলে সে বাক্সটি টেনেছিল, হি পুলড দা বক্স। তুমি কি ভারতে গিয়েছিলে? সে কি বাংলাদেশে গিয়েছিল? এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই গঠনটা মনে রাখবো, ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপর বসবে কোশ্চেন মার্ক। তুমি কি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলে? তুমিটা হয়ে গেল সাবজেক্ট, আর একটি রবীন্দ্রসঙ্গীত হয়ে গেল অবজেক্ট, আর গিয়েছিলেটা হয়ে যাচ্ছে ভার্ব। ভার্বের শেষে লক্ষ্য করো, দেখো এখানে ল রয়েছে। তোমরা জানো ল ম যেখানে পাস্ট ফর্ম সেখানে। তাহলে ইংরেজি কি হবে? দেখো প্রথমে আমরা ডিড বসাবো, তাহলে ডিড বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি? তুমি, তুমির ইংরেজি ইউ বসানো হলো, তারপরে ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে গান গাওয়ার ইংরেজি কি? সিং। তারপর বলছি একটি রবীন্দ্রসঙ্গীত, আ ট্যাগর সং। আমারও পরানো যাহা তুমি তা। আজকে পিডি স্যারের এই ক্লাসটি তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে সেটাও পিডি স্যারকে বোঝানোর জন্য তোমরা এখনই প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার ও তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও।